ওই জঙ্গল থেকে যে আমার কাছে এসেছিল, বিদ্যুতের আলোতে যাকে দেখতে পেয়েছিলাম, সে নিশ্চয়ই ওই কাপালিক। সমুদ্রের ধারে আমি তার সঙ্গে যা করে এসেছি, তারপরে সে আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছে। মানে কপালকুণ্ডলার সব কিছু মনে পড়তে থাকে, সমুদ্র তীরের কথা এবং যেভাবে নবকুমারকে নিয়ে সে চলে এসেছে। তারপর কাপালিক কি উদ্দেশ্যে এখানে এসেছে সে কথা সে ভালোভাবেই বুঝতে পারে। একা একা এই ঘরে থাকতে আমার কেমন ভয় করছে। সে যে কোথায় গেল সেটা তো বুঝতে পারছি না। নবকুমার সেদিন ঘরে আসেনি। ঘরে অল্প প্রদীপের আলোয় কপালকুণ্ডলা বেশ ভয় পেয়েছিল। তার চোখে মুখে এসে জমা হচ্ছিল ঘাম। ঘরের খোলা জানলাটা সে বন্ধ করে দিয়েছিল। এভাবে আমায় ঘরে চলে আসতে বলল? আমি আজ ঘরে যাব না, আমি বারান্দাতেই ঘুমাবো। নবকুমার রেগে বারান্দাতে ঘুমিয়ে রইল। সে জানতেও পারল না কপালকুণ্ডলা গোটা রাত কি একটা অজানা ভয়ে জেগেই কাটিয়ে দিল। তার মানে কি ওই কাপালিক আর ওই ব্রাহ্মণ কুমার মিলে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? কিন্তু সেই ষড়যন্ত্রতে তো কারোর নাম আমি শুনতে পাইনি। বাস্তবেই কপালকুণ্ডলা কোনো নাম শুনতে পায়নি, কিন্তু ওই ব্রাহ্মণ কুমার এবং কাপালিককে দেখতে না পেলেও সে কাপালিক যে ওইখানেই ছিল সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল। আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল যখন অধিকারী মশাইয়ের ওই মন্দিরে চলে আসার সময় মায়ের পায়ের বেলপাতা নিচে পড়ে গিয়েছিল। তাহলে তাহলে কি তার বিপদ আজ 1 বছর পরে হবে? কপালকুণ্ডলা ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে পেল আমি তো আবার সেই সমুদ্র তীরে এসে পড়েছি। ওই যে সামনে সমুদ্রের বুক দিয়ে ভেসে যাচ্ছে নৌকা। ওই নৌকা চালিয়ে চলেছে লোকেরা, আর ওই যে কাপালিক বসে তার সাধনা করছে। কিন্তু পশ্চিম আকাশের ওই রোদ ঢাকা পড়ে যাচ্ছে কালো মেঘে। এ কি গোটা পৃথিবী দুলতে শুরু করেছে। কপালকুণ্ডলা দেখতে পেল সেই কাপালিকের গোটা শরীরটা বড় হয়ে গেছে। সে এক হাতে কপালকুণ্ডলাকে তুলে ছুঁড়ে দিল একটা খালি নৌকার ভেতরে, আর তারপর সেই নৌকাটা আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যেতে লাগলো। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখছিলাম। বাইরে ভোর হয়ে গেছে। জানালা দিয়ে ওই গাছের ডালপালাগুলো ঘরের ভেতরে এসে পড়েছে। জানালা দিয়ে ঘরের ভেতরে আসা লতানো ডালগুলো এক হাতে সরিয়ে দিতে গিয়ে কপালকুণ্ডলা দেখতে পেল সেখানে একটা চিঠি। এই চিঠি আবার কার? এতে কি লেখা রয়েছে? আজ সন্ধ্যের পর সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে তুমি দেখা করো, বিশেষ প্রয়োজন। এতে ব্রাহ্মণ কুমার, তার মানে সেই কাল রাত্রে ব্রাহ্মণ কুমার আমায় এই চিঠি দিয়ে গেছে। কিন্তু তার সাথে দেখা করাটা কি ঠিক হবে? আশ্চর্য, কপালকুণ্ডলাকে তো এত চিন্তিত আমি এর আগে কখনো দেখতে পাইনি। কাল রাতে আমার সঙ্গে এমন করলো, তারপর এখন কার চিন্তায় পড়েছে? তার জন্য বারবার মনে হচ্ছে কিছু একটা বারবার কাপড়ের খুঁট থেকে বার করে দেখছি, আবার লুকিয়ে রাখছে। আসলেই কপালকুণ্ডলা সবার চোখ এড়িয়ে সেই কাগজের টুকরো পড়ছিল, আর সেটা কখনো কাপড়ের খুঁটে, কখনো তার চুলের রাশির মধ্যে লুকিয়ে রাখছিল, যাতে কারো হাতে সেটা না পড়ে।
অজানা এক পুরুষের সঙ্গে রাতের আঁধারে দেখা করায় তো কোনো দোষ থাকতে পারে না। যদি রাতের বেলা দেখা করতে পারে পুরুষের সঙ্গে পুরুষ, নারীর সাথে নারী দেখা করতে পারে, তাহলে পুরুষের সঙ্গে নারীর দেখা করায় বাধা কোথায়? তাছাড়া আমার মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। এমনকি সেই ব্রাহ্মণ কুমার নিজেকে পুরুষ বলে দাবিও করে না। সে জানিয়েছে সে পুরুষ নয়। তাহলে কপালকুণ্ডলা আর নবকুমার দুজনে ভিন্ন ভিন্ন কথা ভাবতে লাগলো। কপালকুণ্ডলার মনে বারবার আসছিল সেই রাতের কথা, আর যতই আসছিল সে কাপালিকের কথা মনে করে ভয় পাচ্ছিল। আর নবকুমার ভাবছিল নিশ্চয়ই কপালকুণ্ডলা কিছু একটা তার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। কাল রাতে সে ঔষধ তোলার নাম করে মিথ্যা বলে বেরিয়েছিল। কিরে, এমন ভাবে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস বলতো? ভাবছি আমার অদৃষ্টের কথা। সেই সাগর পাড়ে ছিলাম, সেখান থেকে এলাম এই বাড়িতে, কিন্তু আমার অদৃষ্ট আমার পিছু ছাড়েনি। সেদিন সে সমুদ্র তীরে কোনো একদিন অজ্ঞাতেই বীজ রোপণ করা হয়েছিল, আর তার ফল বোধহয় খুব শীঘ্রই ফলবে। তুই যা কথা বলছিস, মাঝে মাঝে আমি তোর কথার কোনো কিছুই বুঝে উঠতে পারি না রে। ঠিক করে বলতো কি হয়েছে? কাল রাতে যে ওষুধ তুলতে গিয়েছিলি সেটা তো তুলে আনতে পারিসনি। তাতে আমার কোনো চিন্তা নেই, আজ উনি চলে যাবেন। তবে তোর আবার কি হলো বলতো? কপালকুণ্ডলা চাইলেও সমস্ত কথা বলতে পারে না। সে জানে শ্যামা সুন্দরী ভীতু মেয়ে, এসব কথা শুনলে সে ভয় পাবে, এবং বলা যায় না নবকুমারকে সে সব কথা বলে দিতে পারে। কিন্তু আসল ব্যাপার না জানা পর্যন্ত কপালকুণ্ডলা কাউকে কিছু বলতে চায় না। সে মনে মনে ঠিক করে সন্ধ্যার পরে নিশ্চয়ই সে জঙ্গলে যাবে। এখন বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আমি বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যেতেই পারি, কিন্তু সেই ব্রাহ্মণ তো আমায় দেখা করতে বলল, অথচ ব্রাহ্মণ আমায় কোথায় দেখা করতে বলেছে? কপালকুণ্ডলা ঘরের মধ্যে চারিদিকে সেই কাগজের টুকরো খুঁজতে লাগলো। সে দুবার তার চুলের খোঁপার মধ্যে কাগজের টুকরো রেখেছিল, সেখানেও খুঁজল। বাঁধা চুল তার খুলতে খুলতে এক সময় সেই প্রথমের মতো সন্ন্যাসিনী কপালকুণ্ডলার খোলা চুল ধারণ করল। ব্রাহ্মণ কুমার যখন আমায় দেখা করতে বলেছে, তার মানে সে আমায় ওই যে স্থানে আগের দিন দেখতে পেয়েছিল সেই স্থানেই আমি অপেক্ষা করব। হ্যাঁ, নিশ্চয়ই সেও আমার জন্য ওখানেই অপেক্ষা করবে। আমি এখনই বেরিয়ে পড়ি। একজন যে কপালকুণ্ডলাকে লক্ষ্য করছিল আড়াল থেকে, সেটা কপালকুণ্ডলা বুঝতে পারল না। বারান্দা পেরিয়ে কপালকুণ্ডলা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলো। যাক, কেউ আমায় দেখতে পায়নি। ওই ব্রাহ্মণ কুমারের সঙ্গে যে কাপালিক ছিল সে সম্পর্কে আমি এখন নিশ্চিত, কিন্তু কাজের ব্যাপারে ওরা কথা বলছিল প্রাণনাশ আর যাবজ্জীবন, দুইয়ের মধ্যে একটা তো তারা ঠিক করেছিল, কিন্তু কার সে কথা আমায় যেভাবেই হোক জানতে হবে, জানতেই হবে। আমার মনে ভয় হচ্ছে, জানি এ কথা সে জানতে পারলে নিশ্চয়ই রাগ করবে। কপালকুণ্ডলা ঘরের দরজা খুলে বেরিয়ে এসে আবার দরজা ভিজিয়ে রাখল। সে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে যাত্রা করতে সেই দরজা দিয়ে আর একজন বাইরে বেরিয়ে এলো। কপালকুণ্ডলার চুলের ভেতর থেকে কি যেন একটা বাইরে পড়লো বলে মনে হলো।
কপালকুণ্ডলা তখন নিজের মনে কি যেন করে চলেছিল। চিঠিটা পড়তে নবকুমার পায়ে চাপ দিয়ে লুকিয়ে রাখে। এ কি? এটা তো একটা হাতে লেখা চিঠি বলে মনে হচ্ছে। এটা কি লেখা রয়েছে? সর্বনাশ! তাহলে কি কপালকুণ্ডলা কারোর সঙ্গে দেখা করতে জঙ্গলে গিয়েছিল? কপালকুণ্ডলা আগের দিন রাতেই নবকুমারের কথা না শুনে জঙ্গলে গিয়েছিল। এরপরে ওই চিঠিতে কোনো এক ব্রাহ্মণ কুমারের সঙ্গে কপালকুণ্ডলার দেখা করার কথা লেখা দেখে নবকুমার হতাশ হয়ে পড়ল। এই কারণে কি কপালকুণ্ডলা এখন আমার কথা শুনতে চায় না? মাঝে মাঝে আমার কথার বিরুদ্ধাচরণ করে। কাল রাতেও সেই এই কারণে কি আমায় অমনভাবে তিরস্কার করে জঙ্গলে গিয়েছিল? নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে বসে নবকুমার কাঁদতে লাগলো। সে কপালকুণ্ডলাকে বিশ্বাস করেছিল। সে কখনো ভাবেনি কপালকুণ্ডলা তাকে এইভাবে ঠকাবে। বেশ, তাহলে আজ রাতে যখন কপালকুণ্ডলা ঘরের বাইরে যাবে, তাহলে আমি তার পিছু নেব। দেখব সে আসলে কোথায় যায়, কোন ব্রাহ্মণ কুমারের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে তা আমিও দেখব। যদি দেখি সত্যি তাই হয়েছে, তাহলে ফিরে এসে আমি আমার জীবন হরণ করব। এই জীবনের ভার আমি আর বইতে পারবো না। নবকুমারের ঘরে তখন কেউ ছিল না, তাই তার মনের কথা কেউ বুঝতে পারল না। সে কাঁদতে লাগলো এবং অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার জন্য। আমি ঠিক মনে করেছি, যখনই সবাই ঘুমিয়ে পড়বে তখনই কপালকুণ্ডলা ঘর থেকে বাইরে বেরোবে। কিন্তু আমিও দেখব সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে কতদিন ধরে তার এই প্রণয় চলছে। কপালকুণ্ডলা বাইরে বেরিয়েছে। নবকুমার তার পিছু পিছু বেরিয়ে আসে। এই মনে করে কপালকুণ্ডলা পেছনে ঘুরতেই নবকুমার দরজার আড়ালে লুকিয়ে পড়ে। আবার বাইরে বের হতে যাবে এমন সময় দেখতে পায় চাঁদের আলোয় ঘরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। কে তুমি? এ সময় তুমি এখানে? কে? ভালো করে দেখ, আমায় চিনতে পারছিস? আমায় চিনতে পারছিস কিনা ভালো করে দেখ। নবকুমার ভালো করে তাকাতে দেখতে পেল সেই কাপালিক এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো, তাহলে কি কপালকুণ্ডলা এই কাপালিকের সঙ্গেই দেখা করতে গেছে? ও, তার মানে ব্রাহ্মণ কুমারের নাম করে তুমিই কপালকুণ্ডলাকে ওই চিঠি দিয়েছিলে। মূর্খ, ওই কপালকুণ্ডলা তোর সাথে বিশ্বাসঘাতকতা করছে। 1 বছর পূর্বে সে যেমন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, যেভাবে তুই আমার কাছ থেকে পালিয়ে এসেছিলি, ঠিক সেইভাবেই। এ কি হলো? তার মানে সেদিন তোমার কথায় আমি মায়ের পায়ে নিজেকে অর্পণ করিনি বলে সে পাপের ফল কি আমায় আজ পেতে হচ্ছে? ঘরে চল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। আমি এক্ষুনি দেখতে চাই কার সঙ্গে দেখা করার জন্য কপালকুণ্ডলা গিয়েছে। আমি এক্ষুনি দেখতে চাই। আমি সেই ব্রাহ্মণ কুমারকে চিনি। সেই ব্রাহ্মণ কুমারের সঙ্গে যে কপালকুণ্ডলার প্রণয় সম্পর্ক বেশ কিছুদিন ধরে গড়ে উঠেছে, সে কথাও আমি জানি। আমি তোকে সেখানে নিয়ে যাব, তবে তার আগে আমার কিছু কথা তোর শোনা দরকার। কাপালিককে দেখে নবকুমার ভেবেছিল কপালকুণ্ডলা তাহলে কাপালিকের কাছেই যাচ্ছিল। কিন্তু কাপালিক যখন এ কথা বলল, তখন সে আর স্থির রাখতে পারল না নিজেকে। আমায় আপনি নিয়ে চলুন, আমায় মায়ের পায়ে বলি দিন। তাহলেই হয়তো যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত হবে। না হলে আমার সাথে কেন কপালকুণ্ডলা এমনটা করলো?
শান্ত হ, সমস্ত কথা তোকে আমি বলছি। তুই মায়ের পায়ে বলি হলে মা সন্তুষ্ট হবে না। ওই কপালকুণ্ডলা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আজ তোর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। তাই বলি হতে হবে তাকে। তাকে বলি দিলেই সব সমস্যার সমাধান হবে। আমার কথা শোন, ঘরে চল, তোর সঙ্গে আমি কিছু কথা বলবো। নবকুমার কাপালিককে নিয়ে ঘরের ভেতরে ঢুকল। তারপর দরজা বন্ধ করে কাপালিক এসে বসল নবকুমারের ঘরের বিছানার এক পাশে। তোরা চলে আসার পর তোদের খুঁজতে গিয়ে আমি বালির ওপরে উঠেছিলাম। তখন সেখান থেকে পড়ে গিয়ে আমার দুটো হাত ভেঙেছে। শরীরের অনেক স্থানেই আঘাত লেগেছে, আরো ভেঙেছে। সেদিনই আমি এই প্রতিজ্ঞা করেছিলাম, তোদের আমি ছাড়বো না। তারপর ঘুমের মধ্যে মায়ের দেখা পেলাম। মা আমায় বলল, এতদিন ধরে কপালকুণ্ডলাকে তুই তোর কাছে রেখেছিস, অথচ তাকে আমার পায়ে অর্পণ করিসনি। এই কারণে তোর এমন অবস্থা। আজ থেকে আমি আর তোর কোনো পুজো নেব না। ও কথা বলো না মা। তোমার পায়ে আমি সবকিছু অর্পণ করতে পারি, নিজেকেও অর্পণ করতে পারি। বলো বলো বলো, তোমার কি চাই? কপালকুণ্ডলাকে আমার পায়ে অর্পণ কর, তাকে বলি দে। ওর রক্ত পেলেই আমি সন্তুষ্ট হব। তাহলেই তোর পুজো গ্রহণ করব আমি, আর তাহলে তোর সমস্ত ব্যথা আমি সরিয়ে দেব। মা আমার স্বপ্নে দেখা দিয়ে কপালকুণ্ডলার বলি চেয়েছে। তাকে ধরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা এখন আর আমার নেই। তাই তুই আমার সাহায্য কর, তাতে তোর আর আমার দুজনেরই স্বার্থ সিদ্ধি হবে। নবকুমারের মনে তখন কপালকুণ্ডলার জন্য বিশ্বাসঘাতকের আগুন জ্বলছে। তাই সে কাপালিকের কথায় সম্মত হলো। তোকে আমি বলেছিলাম কপালকুণ্ডলা কোথায় গেছে তা দেখাবো। আমার সঙ্গে চল, কপালকুণ্ডলার সেই ব্রাহ্মণ কুমারকে তোকে আমি দেখাবো। ঘরের দরজা খুলে কাপালিক আর নবকুমার বাইরে বেরিয়ে এলো। তারপর তারা বাড়ির পেছনের দিকে গিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল এই জঙ্গলের দিকে, যেদিকে একটু আগে কপালকুণ্ডলা গিয়েছে। আমার কথা কিন্তু মনে রাখিস, কপালকুণ্ডলাকে তুই আমার হাতে তুলে দিবি। তারপর তোকে আমি যা বলবো তাই করবি। তাহলে সমস্ত কিছু আমি ঠিক করে দেব। আমি আপনাকে কথা দিলাম, আপনি যা বলবেন আমি তাই করব। সে কথার কোনো অন্যথা হবে না।